আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিজ্ঞান সম্পর্কে উপস্থাপন করেছে ইলেকট্রন স্থানান্তর। যে শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। ইলেকট্রনের স্থানান্তরের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া যে জারণ বিজারণ রেডক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়কের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে অপর একটি ইলেকট্রন গ্রহণ করে। একটি ইলেকট্রন বিক্রিয়া ত্যাগ করে অপর একটি ইলেকট্রন বিক্রিয়া গ্রহণ করে। অর্থাৎ এক অর্ধাংশ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে, যাকে জারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। অপর অর্ধাংশ একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ তাকে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। উল্লেখ্য যে জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়াটি ইলেকট্রন ত্যাগ করে তাকে হলো বিজারণ পদার্থ, এবং যে বিক্রিয়াটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলা হয়। এই শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়ায় সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং সোডিয়াম একটি বিজারক পদার্থ। অপরদিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, তাই ক্লোরিন একটি জারক পদার্থ। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই শিক্ষার্থী বন্ধুরা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে একটি সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। একটি ইলেকট্রন থাকার কারণে সহজে সে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। সেহেতু সোডিয়ামকে ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন নিতে হয়, বা আমরা লিখতে পারি সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন। এই শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকার জন্য সহজে সেই ইলেকট্রন দান করে পজিটিভ আনা। আমরা জানি টাকা পয়সা দান করলে কমে যায়, কিন্তু মৌলের ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন দান করলে তার পজিটিভ আয়নটা বৃদ্ধি পায়। এই শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অবগত আছে যে টাকা পয়সার ক্ষেত্রে আমরা দান করলে কমে যায়, কিন্তু আমাদের মৌলের ক্ষেত্রে ইলেকট্রন দান করলে তার পজিটিভ ধনাত্মক আয়নটা বেড়ে যায়। এই শিক্ষার্থী বন্ধুরা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের থেকে লক্ষ্য করা যায় যে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং একটা সে যদি দান করতে পারে, সহজে সে নিয়নের মতন শক্তি অর্জন করে। এই শিক্ষার্থী বন্ধুরা, নিয়নের মতন সে নিষ্ক্রিয় গ্যাসের মতন শক্তি অর্জন করে। অনুরূপভাবে ক্লোরিনের দেখা যাচ্ছে যে ক্লোরিনের 17 ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে 3p n এর মান 3n এর সর্বশেষ শক্তি স্তরে কতটা 2 প্লাস 5টি ইলেকট্রন সমান 7টি ইলেকট্রন আছে। তার অক্টেট পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন দরকার, অথবা নিষ্ক্রিয় গ্যাস আর্গনের শক্তি অর্জন করার জন্য তার একটি ইলেকট্রন দরকার। এই শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসাবে দেখা যায় যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এই শিক্ষার্থী বন্ধুরা, যে গ্রহণ করে ইলেকট্রন সেখানে হলো ধনাত্মক এবং ঋণাত্মক পদার্থ। এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ঋণাত্মক আয়নে প্রকাশ করেছে। এই শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে যদি আমরা বিবেচনা করি যে
প্লাস একটা ইলেকট্রন প্লাস প্লাস হচ্ছে আয়রন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ ফেরিক আয়নে পরিণত হচ্ছে। অনুরূপভাবে আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে সোডিয়াম শিক্ষার্থী বন্ধুরা যে ইলেকট্রন একটা গ্রহণ করে সে একটা পজিটিভ আয়নে পরিণত হয়, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। আর যে ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। অনুরূপভাবে আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে বিশ্লেষণ করি, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। অনুরূপভাবে কপার ইলেকট্রন গ্রহণ করে কপার 1 প্লাস আয়নে পরিণত হয়। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা জারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং বিজারণ বিক্রিয়া হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়, ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। কপার একটি ইলেকট্রন গ্রহণ কপার 1 এ পরিণত হচ্ছে, একটা করে কমে যাচ্ছে। এই শিক্ষার্থী বন্ধুরা এখানে আসা যাচ্ছে এখন আমরা হলো জারণ এবং বিজারণ বিক্রিয়াটা উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা জারণ সংখ্যা অণু বা এই যৌগমূলের মধ্যে অবস্থিত পরমাণুগুলো কোনটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার আবার কোনটি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা দেখায়। অণু বা যৌগের মধ্যে অবস্থিত পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। অণু বা যৌগমূলের মধ্যে অবস্থিত পরমাণু এর ধনাত্মক আর ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে তার হলো জারণ সংখ্যা বলা হয়। এখানে জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ। এই শিক্ষার্থী বন্ধুরা জারণ সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা হতে পারে। যেমন হলো এক পরমাণু, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস ইত্যাদি সংশ্লিষ্ট মৌলসমূহের জারণ সংখ্যা 0 ধরা হয়। যেহেতু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস ইত্যাদি মৌলসমূহকে 0 ধরা হয়। অনুরূপভাবে একই পরমাণু দিয়ে গঠিত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি সংশ্লিষ্ট পরমাণুর সংখ্যা জারণ সংখ্যা সাংকেতিকভাবে হচ্ছে 0। যেমন হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সাংকেতিকভাবে অনুসমান হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 0। এই শিক্ষার্থী বন্ধুরা ফেরাস সালফেটের অণুতে ফেরাসের জারণ সংখ্যা আমরা বিশ্লেষণ করলে দেখা যায় +2। ফেরাসের জারণ সংখ্যা এবং হাইড্রোক্লোরিক জারণ সংখ্যা -1। যেমন হাইড্রোক্লোরিকের অ্যাসিডের হাইড্রোজেনের প্লাস এবং ক্লোরিনের মাইনাস। এই শিক্ষার্থী বন্ধুরা আমরা হলো জারণ সংখ্যা হচ্ছে জারণ সংখ্যাটা আমরা অবধি করতে পারলাম। যেমন হচ্ছে অণুর ক্ষেত্রে সামগ্রিকভাবে হচ্ছে জারণ সংখ্যা 0 এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন হচ্ছে মাইনাস। কারণ হলো যে একটি ইলেকট্রন কম থাকার জন্য সেটা হলো সে একটা ইলেকট্রন গ্রহণ করে তীব্র তড়িৎ প্রকাশ করে এবং হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জারণ সংখ্যা নির্ণয় একটি যৌগ কোন একটি মৌলের জারণ সংখ্যা ওই যৌগের অন্য যৌগের জারণ সংখ্যার উপর নির্ভর করে। যেমন একটি মৌলের জারণ সংখ্যা বের করার জন্য অন্যান্য মৌলের জারণ সংখ্যা জানতে হবে। যে শিক্ষার্থী বন্ধুরা যেমন আমরা
প্লাস 1, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। অনুরূপভাবে ফেরাস অক্সিজেনের জারণ সংখ্যা ফেরাসের 0 এবং হলো হাইড্রোজেনের 0। পানির ক্ষেত্রে হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে পটাশিয়ামের জারণ সংখ্যা +1 এবং ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের পটাশিয়াম 1 নম্বর গ্রুপে অবস্থিত এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে অবস্থান করার জন্য তাদের দুটি করে ইলেকট্রন বাড়তি রয়েছে, সে সহজেই সেই ইলেকট্রন দুটো দান করে সে পজিটিভ আয়নে পরিণত হয়। অনুরূপভাবে হিলিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি মৌলসমূহ তারা একটি করে ইলেকট্রন কম থাকার জন্য তারা সহজে অন্য মৌল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অণু বা আয়ন সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা পদ্ধতি নির্ণয় করা যায়। যৌগ বা জারণ আয়নে অবস্থিত যে পরমাণুটি জারণ সংখ্যা বের করতে হবে তা ধরে জারণ সংখ্যা x ধরা হয়। যেটাতে আমরা জারণ সংখ্যা বের করব সেটাকে আমরা x নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যা তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে তাদের সমষ্টি বের করতে হয়। 3 নম্বর হচ্ছে জারণ সংখ্যার সমষ্টি হবে অণুর ক্ষেত্রে 0, যেমন হচ্ছে পানির ক্ষেত্রে 0 এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্ন চার্জ সংখ্যা সমান। অর্থাৎ এখানে থেকে পরমাণুর জারণ সংখ্যা x বের করার জন্য যেমন হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেন্দ্রীয় মৌল হচ্ছে হলো M এর জারণ সংখ্যা বের করার জন্য পটাশিয়াম শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বের করবে। আমরা যদি তাহলে কি হয়, ধরি ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা সমান সমান x এবং পটাশিয়াম এর জারণ সংখ্যা সমান সমান +1, অক্সিজেনের জারণ সংখ্যা সমান সমান হচ্ছে -2। তাহলে আমাদের শর্ত মতে একটি মৌল হলো সামগ্রিকভাবে তার মান হচ্ছে 0। সেহেতু আমাদের কি দাঁড়ায়, পটাশিয়ামের যেহেতু 1 প্লাস ম্যাগনেসিয়ামের x প্লাস অক্সিজেনের -2 গুণন হলো 4 সমান সমান 0। x মাইনাস 8 সমান সমান 0। 8 থেকে 1 বাদ দিলে যেহেতু আমাদের মান হচ্ছে 8 এর মানটা বড়, -7 প্লাস 8 সমান সমান 0। যেহেতু আমাদের সাইড সে বাম সাইড থেকে ডান সাইডে নিলে প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, x সমান সমান হলো +7। সেহেতু আমাদের অ্যানসারটা দাঁড়ায় x এর মান অর্থাৎ হচ্ছে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম সালফেট ইত্যাদি মৌলের সঙ্গে বিশ্লেষণ করলে একই আমাদের অ্যানসার আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের দেখা যাবে যে স্পষ্ট ধারণা আমাদের জারণ সংখ্যা বের করার জন্য স্পষ্ট ধারণা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালফিউরিক অ্যাসিড এর সালফারের
হাইড্রোজেনের জারণ সংখ্যা সমান সমান +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে শর্ত মতে অথবা প্রশ্ন মতে একটি যৌগ সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ অথবা শূন্য হয়। এই শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের হাইড্রোজেনের জারণ সংখ্যা 1 গুণন হচ্ছে দুইটা রয়েছে প্লাস সালফারের জারণ সংখ্যা x প্লাস অক্সিজেনের হলো -2 প্লাস গুণন 4 সমান সমান 0। 2 একে 2 x প্লাস প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8 সমান সমান 0। x মাইনাস 6 সমান সমান 0। অতএব x সমান সমান +6। সেহেতু সালফারের জারণ সংখ্যা আমাদের দাঁড়াচ্ছে 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 150 পেজে কয়েকটি উদাহরণ আছে। একই নিয়মে যদি করা যায় তাহলে আমরা ভালোভাবে করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম সময় আরেকটা আছে পটাশিয়াম ডাইক্রোমেট। আরেকটা উদাহরণ তোমাদের করে দেই, পটাশিয়াম ডাইক্রোমেট। ক্রোমিয়ামের এখানে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, এখানে হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করব, ধরি যেহেতু যার মানটা বের করব তার মানটা হচ্ছে ধরে নিতে হবে ক্রোমিয়াম এর জারণ সংখ্যা সমান সমান x, পটাশিয়াম এর জারণ সংখ্যা সমান সমান +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা সমান সমান -2। তাহলে কি হয়, শর্ত মতে পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান হলো 0। 1 গুণন 2 প্লাস হচ্ছে x গুণন 2 প্লাস হচ্ছে মাইনাস গুণন হলো 7 সমান সমান 0। এই শিক্ষার্থী বন্ধুরা, 2 প্লাস 2x প্লাস মাইনাস 7 গুণ 14 সমান সমান 0। 2x প্লাস মাইনাস হচ্ছে 14 থেকে 2 বাদ দিলে প্লাস বাদ দিলে মাইনাস 12 সমান সমান 0। 2x সমান সমান 12, 60 সমান প্লাস হয়ে যায়। x সমান সমান 12 ডিভাইডেড 2 সমান সমান +6। এই শিক্ষার্থী বন্ধু, এখানে হচ্ছে পটাশিয়ামের হলো ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে আমাদের হলো ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাদের হলো 2। এই শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের জারণ সংখ্যাটা বের করেছি। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এই সমস্যাগুলো। বইয়ের হচ্ছে 150 পেজে আরো কয়েকটি উদাহরণ আছে, তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করো। আর এই পর্যন্ত আমি এখানে আমাদের আজকে তোমাদের ক্লাস শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ।